আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবর মতোই টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা আজকে লাইভটাও সেকেন্ড টাইমের জন্য রেখেছি। তো পেছনে আমার একটা বোর্ড দেখা যাচ্ছে, বলা হচ্ছে সত্যিই যদি তুমি ভেবে না পাও কি করবে তাহলে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করো। তো যারা যারা আমরা ফার্স্ট টাইমার হয়েও, যারা ফার্স্ট টাইমার থেকেও ডাবি মিস করেছি, ইভেন জিএসটি যারা মিস করেছি, তাদের আশা ভরসা হিসেবে জাস্ট তাদের গাইডলাইন দেওয়ার জন্য এই ক্লাসগুলো আমরা দিচ্ছি। সো আমরা একটু লাইভে একটু সবাই জয়েন হয়ে নিই, যারা যারা সেকেন্ড টাইমার আছে কাইন্ডলি সবাই একটু জয়েন হয়ে নিই। অ্যান্ড যাদের ফ্রেন্ড যারা সেকেন্ড টাইমার দেওয়া প্রস্তুতি ভাবছো বা সেকেন্ড টাইমার দেওয়ার ইচ্ছা আছে তাদেরকে একটু জানাও যে ভাই আয় একটু কথাগুলো শুনে যা। ওকে, যে আয় একটু কথাগুলো শুনে যা, আর কিচ্ছু করার দরকার নেই। ক্লিয়ার? আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট কথাগুলো একটু শুনে যাবা, দেন বাকিটা তোমার সিদ্ধান্ত। ওকে, বাকিটা তোমার সিদ্ধান্ত। ফাইন, সব কিছু কি ঠিকঠাক দেখা যাচ্ছে? আচ্ছা, আমি মোটামুটি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। ফাইন। ওকে ওকে আচ্ছা মিম, আপনার ক্লাস দেখতে আসলাম। আচ্ছা, সো আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তুমি বুঝতে পারছো যে কি বলা হচ্ছে। সত্যি যদি তুমি ভেবে না পাও কি করবে, তাহলে তুমি কি করো, সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করো। ক্লিয়ার? এটা দ্বারা ক্লারিফাই করতে চাচ্ছি যে যারা কিনা ফার্স্ট টাইমার হয়েও তুমি ডাবিতে রিটেনে ফেল করেছো, জাহাঙ্গীরনগরে হয়তো বা এক্সাম দিতে পারো না, এমন তোমার তোমার এত বাজে প্রিপারেশন ছিল, জিএসটিতে তুমি অনেক বেশি দূরে সিরিয়াল পেয়েছ, সো সবগুলা মিলিয়ে তুমি এখন কি সেকেন্ড টাইমার, তুমি হয়তো বা এনিউতো চান্স পাওনি বা তোমার কোনো জায়গায় হয়নি, তুমি এখনো কি করবা ভেবে চিনতে পারছো না। অনেকে হয়তো ভাবছো ডিগ্রি পড়বা। ওকে, সো কি চিন্তা ভাবনা আছে তোমার মাথায় যে আমি তো এখন সেকেন্ড টাইমের হয়ে গিয়েছি, কোনো জায়গায় চান্স পাইনি, প্রাইভেটে পড়াশোনা করার টাকা পয়সাও নাই মা বাবার, এখন আমি কি করতে পারি? এটা আমাকে একটু বলো যে এখন তোমার এখন কি করা উচিত। বাংলা ক্লাস একটু পর শুরু হবে। বাংলা ক্লাসের কি হইলো? এটা বাংলা ক্লাস না, বাংলা ক্লাস একটু পরে শুরু হবে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের ক্লাস। বাংলা ক্লাস তো এইচএসসির, বাংলা ক্লাস তো ভাইয়া এইচএসসির, সমস্যা নাই। বাংলা ক্লাস হচ্ছে এইচএসসির ক্লাস শুরু হবে, প্যারা নাই, বাংলা ক্লাস আসবে। আমরা আপাতত সেকেন্ড টাইমারদের নিয়ে কথা বলছি। বাংলা ক্লাস একটু পরে আসবে। ওকে, বাংলা ক্লাসের লাইভটা হয়তো কেটে গিয়েছে, সো বাংলা ক্লাসের লাইভ একটু পরে শুরু হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের লাইভ। সেকেন্ড টাইমারদের ভর্তি প্রস্তুতি কেমন হওয়া উচিত বা সেকেন্ড টাইমাররা কিভাবে তাদের প্রস্তুতি শুরু করবে, এই বিষয়ে আজকে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও সেম গাইডলাইন সেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যেই সকল সমস্যা বা তোমাদের আর্থিক সমস্যা, মেন্টালিটি সমস্যা বা সব সমস্যা মিলিয়ে আমি ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। ক্লিয়ার? তো তোমাদের যাদের সেকেন্ড টাইমাররা হয়ে গিয়েছো বা ফার্স্ট টাইমে কোনো জায়গায় চান্স হয়নি, তাদের জন্যই আমাদের এই আজকের ক্লাসটা। ক্লিয়ার? সো আমাদের মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধটা অত সহজ জার্নি না। হয়তোবা আমি ফার্স্ট টাইমার হয়ে কোনো জায়গায় চান্স পাইনি। ক্লিয়ার? হয়তো আমি ফার্স্ট টাইমার হয়েছিলাম, আমি পরিশ্রমও করেছিলাম, আমার একই বই ছিল, একই টিচার ছিল, একই লেকচার শিট ছিল, সো কিন্তু আমি চান্স পাইনি। কিন্তু তুমি চান্স পাওনি, এটা সবচেয়ে বড় সত্য, তুমি চান্স পাওনি। ওকে, সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি চান্স পাওনি। এখন চান্স না পেয়ে কি আমি বাসায় বসে থাকবো? আমি কি এটা নিয়ে সারাদিন টেনশন করতে থাকবো? না, এটা নিয়ে আমার টেনশন করার কোনো কিছুই নাই। আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে এটার পারফেকশন ধরে আমাকে এটা অনুযায়ী আগাতে হবে যে এটার অল্টারনেটিভটা কি আছে। এটার অল্টারনেটিভটা আছে একজন সেকেন্ড টাইমার হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কি করা, শুরু করা। হাতে এখনো 8 হতে 9 মাস সময় আছে। হাতে এখনো কত? 8 হতে 9 মাস সময় আছে। হাতে এখনো 8 হতে 9 মাস সময় আছে, যেখানে আমরা কি করতে পারবো, আমাদের সেকেন্ড টাইমে ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ ভালো মতন শুরু করতে পারবো। ক্লিয়ার? ওকে, সো আমি একটু আমাদের টিচার প্যানেলটা একটু দেখে নিই। টিচার প্যানেলে কারা কারা আছেন? এই যে এসএসসি 23 ব্যাচ, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে যেখানে তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ইনশাল্লাহ এ টু জেড শেষ করা হবে। ওকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ইনশাল্লাহ এ টু জেড শেষ করা হবে। ক্লিয়ার? তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ইনশাল্লাহ এ টু জেড শেষ করা হবে। ওকে, আমরা একটু টিচার প্যানেলটা দেখবো। টিচার প্যানেলে কারা কারা আছে বলা হচ্ছে। ইংরেজিতে আমাদের আছে কে? তোমাদের সবার প্রিয়
মহসিন স্যার। ওকে, তাহলে ইংলিশের প্যারাটা আমার গেল। আচ্ছা, ম্যানেজমেন্টের জন্য আছি আমি এবং দেলোয়ার ভাইয়া, ফাইন। এরপরে ম্যাথ এবং আইকিউ, যেখানে আমার কিসে কিসে কাজে লাগবে, আমার জেইউতে কাজে লাগবে, আমার সিইউতে কাজে লাগবে। ক্লিয়ার? ম্যাথ এবং আইকিউ, জেইউ এবং সিইউ এবং কি বিইউপিতে আমার কাজে লাগবে। সো ম্যাথ আইকিউটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আইসিটি ক্লাস মাঝে মধ্যে আমাদের আরইউতে কাজে লাগতে পারে, অথবা ধরে নাও তুমি জিএসটি তে দিয়ে দিল। ক্লিয়ার? অল্টারনেটিভ হিসেবে মাঝে মধ্যে। রাকিব স্যার আমাদের অ্যাকাউন্টিং, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাকাউন্টিং আছে। ওকে, বাংলার জন্য আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইউসুফ স্যার এবং হচ্ছে গিয়ে তোমার স্বর্ণ ভাই এবং তোমাদের হাসান ভাইয়া বাংলার জন্য আছে। সো আমাদের টিচার প্যানেলটা আমরা দেখে নিয়েছি। টিচার প্যানেল নিয়ে আসলে কারো স্যার এসএসসি 24 ম্যারাথন ক্লাস কি হবে? হ্যাঁ হ্যাঁ, শুরু হবে একটু পরে বাংলা ক্লাসটা শুরু হবে, হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে বাংলা ক্লাসটা দেওয়া যাচ্ছে না। ওকে, একটু পরে চলে আসবে। আচ্ছা, সো বাণিজ্য বিভাগের ক্ষেত্রে আমরা এইচএসসি 23 ব্যাচ যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হব, এই টিচার প্যানেলটা আমরা সামনে ইনশাআল্লাহ ফেস করব। সো যাদের আশা ভরসা যে আমরা এডুকেশনের প্রতি ভরসা রেখে, এই টিচারের প্যানেলের প্রতি ভরসা রেখে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড টাইম ভর্তি প্রসেস শুরু করব, ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে, ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো যারা কিনা কোর্সে ভর্তি হতে চাচ্ছ, যে ভাইয়া কোর্সে ভর্তি হতে চাচ্ছি, এখন আমাদের কি কি অফার গুলো আছে। ওকে, আমি একটু বলি, তোমাদের এখন বর্তমানের অফার হচ্ছে 3090 টাকা, যেটা কিনা 7800 টাকার কোর্স। সো আমরা অফারে দিচ্ছি কত? অফারে কত? 3090 টাকা। 7800 টাকার কোর্সটা 3090 টাকা অফারে। ক্লিয়ার? 7800 টাকার কোর্স 3090 টাকা অফারে। এবং যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিলা বা যে কোনো আইসিইউ ব্যাচ যে কোনো জায়গায় ছিলা, তাদের জন্য কোর্স ফি 2790 টাকা। ওকে, তাদের জন্য কোর্স ফি কত? 2790 টাকা। ক্লিয়ার? ওকে, সো আমাদের সেকেন্ড টাইমের কোর্স ফি হচ্ছে গিয়ে সবার জন্য 3090 টাকা। ওকে, আর এটার মেইন কোর্স ফি হচ্ছে 7800 টাকা, এবং এটার অফার প্রাইস চলছে, এবং তোমাদের প্রোমো কোডটা আমি দিয়ে দিয়েছি, এই যে প্রোমো কোড, এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা। ওকে, বাংলা ক্লাস মেবি নামাজের পর শুরু হবে, বাংলা ক্লাস মেবি নামাজের পর ইনশাআল্লাহ শুরু হবে। আচ্ছা, তো এখানে আমরা এই কোর্সে আসলে আমরা কি কি পাচ্ছি, এই কোর্সে আমরা আসলে কি কি পাচ্ছি আমরা একটু দেখে নিব। এই কোর্সে, এই বাণিজ্য শাখার কোর্সে আমরা বিইউপির কোর্সটা, বিইউপি আইসিইউ ব্যাচটা গিফট কোর্স পাচ্ছি, জেইউর আইসিইউ ব্যাচ গিফট কোর্স পাচ্ছি, ফাইন, জিএসটির আইসিইউ ব্যাচ গিফট কোর্স পাচ্ছি, ইভেন আরইউর গিফট কোর্স পাচ্ছি। ক্লিয়ার? আরইউর কোর্সটা আমরা গিফট কোর্স পাচ্ছি, এবং ডিউর রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাব। ডিউর কি পাবো? রেকর্ডেড ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের কোর্সের সেগমেন্ট। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার হয়ে যাচ্ছে অনলি একটা কোর্স দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু কি করতে পারছি? গ্রেপ করতে পারছি। ক্লিয়ার? অনলি একটা কোর্স দিয়ে আমার বিইউপি হয়ে যাচ্ছে, আমার জেইউ হয়ে যাচ্ছে, আমার জিএসটি হয়ে যাচ্ছে, এবং আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ও হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকতে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। তো আমাদের সবার একটা সময় থাকে, ভালো খারাপ সময় সবার থাকে। যেহেতু আমাকে গভর্নমেন্ট অথরিটি আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? বলো আমাকে একটু। আমি দেখতে পাচ্ছি যে প্রায় 60 থেকে 65% স্টুডেন্ট সেকেন্ড টাইমার বিশ্ববিদ্যালয়ে, সেকেন্ড টাইমার। ওকে, বিশ্ববিদ্যালয়ে প্রায় সেকেন্ড টাইমার। ইভেন বাণিজ্য শাখার জন্য প্রায় পুরো বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রায় 5000 প্লাস মাইনাস সিট আছে, 5000 প্লাস মাইনাস সিট আছে। তাহলে আমি কেন
আশা ভরসা হারাচ্ছি যে আমার দ্বারা মনে হয় সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া সম্ভব না। ওকে, বুঝাতে পেরেছি? তার মানে আমাদের অবশ্যই আমাদের পর্যাপ্ত যেহেতু সময় আছে আমাদের হাতে প্রায় 8 or 9 মাস সময় আছে। আমাদের হাতে প্রায় 8 হতে 9 মাস সময় আছে। সো এই 8 হতে 9 মাস সময়কে আমরা কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকেরই যারা কিনা ফার্স্ট টাইমে কোনো জায়গায় চান্স পায়নি, ইভেন এনইউতে পর্যন্ত চান্স পায়নি, তাদের উচিত একটু নড়ে চড়ে বসে তাদের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করা উচিত। ওকে, ওকে ফাইন। আচ্ছা, আমরা আজকে কয়েকটা এমসিকিউ সলভ করব, দেখি ম্যানেজমেন্টে কাদের এমসিকিউর পারফরমেন্স কেমন। এটার পারফরমেন্সটা দেখার জন্য আমরা কিছু এমসিকিউ সলভ করব যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। ওকে, দেখো তো এই এমসিকিউগুলো তোমাদের পরিচিত কিনা, আমাকে একটু দেখা বলো যে এগুলা অ্যানসারগুলো কি কি হবে। আচ্ছা, আমরা একটু এগুলো সলভ করার ট্রাই করব, দেখি সবাই অ্যানসার করো। আমরা এইসব এমসিকিউগুলো একটু সলভ করার ট্রাই করব, দেখি সবারগুলো হয় কিনা। অ্যানসার দাও। আমরা একটু এই এমসিকিউগুলো সলভ করার ট্রাই করব। ওকে, বলা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার বা ব্যবস্থাপকের জনক কে। ওকে, হিউম্যান রিলেশনশিপ ম্যানেজমেন্টের জনক হচ্ছে কে? এলটন মায়ো। ওকে, এলটন মায়ো। ক্লিয়ার? হিউম্যান রিলেশনশিপ ম্যানেজমেন্টের জনক হচ্ছে কে? এলটন মায়ো। ওকে, তাকে বলা হয় হরটন স্টাডিজের জনক, হরটন স্টাডিজ। ওকে, এই হরটন স্টাডিজের জনক তিনি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির ছিলেন। কোন ইউনিভার্সিটি? হার্ভার্ড ইউনিভার্সিটির। ওকে, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি ছিলেন। আচ্ছা, এবার বলা হচ্ছে কোম্পানির প্রধান দলিল কোনটি। আমরা সবাই জানি কোম্পানির দুটো গুরুত্বপূর্ণ দলিল আছে। একটাকে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর একটাকে বলা হয় আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির মূল দলিল। এখন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের অনেকগুলো নাম আছে, অনেকে স্মারকলিপি বলে, ওকে, অনেকে ব্লু প্রিন্ট বলে। কি বলে? ব্লু প্রিন্ট বলে। অনেকে হচ্ছে মুখ্য দলিল বলে। ওকে, অনেকে সংবিধান বলে। অনেকে কি বলে? সংবিধান। কি বলে? সংবিধান বলে। ওকে, আচ্ছা, সো প্রধান দলিল হচ্ছে আমার জন্য স্মারকলিপি। প্রধান দলিল আমার জন্য কি? স্মারকলিপি। ক্লিয়ার? প্রধান দলিল আমার জন্য কি ভাইয়া? স্মারকলিপি। এবার 3 নাম্বার আনসার, 3 নাম্বার আর 4 নাম্বারে আমরা একটু সলভ করব। 3 আর 4 বলা হয়েছে বাংলাদেশের বহাল অংশীদারি ব্যবসায় যে আইনটা রয়েছে, অংশীদারি ব্যবসা আইন কত সালের? 1932 সালে, যেটা কি নাকি ভারতীয়, ওকে, যেটা কি ভারতীয় অংশীদারি আইন। আচ্ছা, এটার কোন ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞাটা দেওয়া হয়েছে? এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে কত নং ধারায়? এটা আমরা মোরলেস সবাই জানি, এটা হচ্ছে কত নং ধারায় দেওয়া হয়েছে? 4 নং ধারায় দেওয়া হয়েছে। আচ্ছা, যদি বলা হতো সংজ্ঞা না, এখানে সংখ্যা, অংশীদারি ব্যবসায়ের সংখ্যা কতজন হবে, যে অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হবে, যেমন আমরা যদি ধরি সাধারণের ক্ষেত্রে 2 থেকে 20, ওকে, ব্যাংকিং এর ক্ষেত্রে কত? ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 10। এই যে সংখ্যার কথা উল্লেখ ছিল কোথায় বলো তো? আমাকে একটু অ্যানসার দাও, সংখ্যার কথা কোথায় উল্লেখ ছিল? যদি সংজ্ঞা না বলে সংখ্যা বলতো তাহলে কি উত্তর দিতাম আমরা? যদি সংজ্ঞা না বলে সংখ্যা বলতো
তাহলে আমরা কি অ্যান্সার করতাম সবাই? তাহলে আমরা এটার অ্যান্সার করতাম হচ্ছে গিয়ে, সেটা সাল হচ্ছে 1994 সালের কোম্পানি অ্যাক্ট 4 নং ধারায়। ওকে, সংখ্যা সম্পর্কে বলা হয়েছে 1994 সালের কোম্পানি আইনের 4 নং ধারা। আর সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে 1932 সালে 4 নং ধারায়। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছি স্যার? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এফওবি এর পুনরূপ কি? এফওবি এর পুনরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। এটা সহজ, মোটামুটি এটা আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের কাজে লাগে, বোর্ড পর্যন্ত ফ্রি। আচ্ছা, তারপর ব্লু চিপ, এটা হচ্ছে ব্লু। ব্লু চিপ কথাটি ব্যবহৃত হয় কোথায়? ব্লু চিপ কথাটা কোথায় ব্যবহৃত হয়? ব্লু চিপ কথাটা কোথায় ব্যবহৃত হয়? ওকে, ব্লু চিপ কথাটা কোথায় ব্যবহৃত হয়? ব্লু চিপ কথাটা ব্যবহার হচ্ছে মূলত শেয়ার বাজারে। কোথায়? শেয়ার বাজারে। কারণ ব্লু চিপ কোম্পানি মানে কি জানো? ব্লু চিপ কোম্পানি মানে হচ্ছে গিয়ে তোমার যেই সকল কোম্পানিগুলোর ভালো সুনাম আছে। কি আছে? ভালো সুনাম আছে। যেমন আমি তোমাকে যদি বলি, যেমন স্কয়ার, ওকে, স্কয়ারের কিন্তু ভালো সুনাম আছে। যেমন আমি যদি বলি বসুন্ধরা, স্কয়ার, ওকে, সো এই কোম্পানিগুলোর কিন্তু ভালোই সুনাম আছে। ক্লিয়ার? বসুন্ধরা, স্কয়ার, এসালম, এই কোম্পানিগুলো হচ্ছে মূলত ব্লু চিপ কোম্পানি শেয়ার। সো এই সকল যে সকল কোম্পানিগুলোর সুনাম আছে, মানে এখানে ইনভেস্ট করলে রিস্কটা কম, সো এই সকল কোম্পানিগুলো আমরা কি বলি? ব্লু চিপ কোম্পানি বলি। কি বলি? ব্লু চিপ কোম্পানি বলি। ওকে, তারপর বলা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? আচ্ছা, আমরা যেহেতু শিক্ষা ও সংস্কৃতি আমরা সামাজিক পরিবেশের মধ্যেই রাখি। এখন সামাজিক পরিবেশ মনে রাখার কয়েকটা ট্রিক আছে, সেটা জাস্ট 3টা ওয়ার্ড দিয়ে তুমি সামাজিক পরিবেশ মনে রাখতে পারবা। একটা হচ্ছে পিপল, ট্রেডিশন, কালচার, এডুকেশন। এই 4টা পয়েন্ট মনে রাখবা, এগুলোর মধ্যে সব সময় সামাজিক পরিবেশের মধ্যে যাবে। কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। একটা হচ্ছে পিপল, ট্রেডিশন, কালচার। 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 ওকে, তাহলে কি হবে? পিপল, ট্রেডিশন, কালচার। বুঝতে পেরেছি? পিপল, ট্রেডিশন, কালচার। ফাইন। পিপল, ট্রেডিশন, কালচার হলে সবসময় কিসে যাবে? সামাজিক পরিবেশের মধ্যে যাবে। ওকে, আচ্ছা, এরপরে যদি বলি 7 নম্বরে বলা হচ্ছে ইআরজি তত্ত্বের প্রবর্তক কে? আমরা যদি একটু হরফ করে বলতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জনক থেকে অল ইউনিভার্সিটিতে মাস্ট একটা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জনক থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জনক থেকে একটা কোশ্চেন থাকবে। আবারও বলছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জনক থেকে একটা করে কোশ্চেন থাকবে। এটা হচ্ছে কি স্যার? ম্যানেজমেন্টের ক্লাস চলতেছে। ইআরজি তত্ত্বের প্রবর্তক কে করেন বলো তো? ইআরজি তত্ত্বের প্রবর্তক কে?
ইআরজি তত্ত্বের প্রবর্তক কে? আমরা সবাই জানি ইআরজি তত্ত্বের পূর্ণরূপগুলো কি? এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। ওকে, সেটার প্রবর্তক হচ্ছে ক্লেটন এলডারফার। এটা আমরা কিভাবে মনে রাখবো? ইআরজি, ইআরজি তত্ত্বে ই, এই যে ই এর উচ্চারণ, উচ্চারণ, এই যে উচ্চারণের মধ্যে এলডারফার, ই এর মতন, ই এর মতন। সো আমরা যদি অপশনে দেখবো যেখানে ই এর মতো উচ্চারণ আছে এলডারফার, ওকে, আমরা ওইটাকে অ্যানসার ধরে দিব। ইআরজি তত্ত্বের প্রবর্তক কে ভাইয়া? তোমার কি? ইআরজি তত্ত্বের প্রবর্তক হচ্ছে আমাদের ক্লেটন এলডারফার। ফাইন। তারপর হচ্ছে দ্বৈত অধীনতা ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? দ্বৈত অধীনতা মানে হচ্ছে ধরো তোমার বাসায় তোমার অফিসে বস আছে একজন, ওকে, সরি বস আছে দুইজন, ধরো বস আছে দুইজন, কর্মী আছে একজন। এখন এই বস বলছে এই কাজটা করার জন্য, ওই বস বলছে আরেকটা কাজ করার জন্য। এখন তুমি কর্মী কোন কাজটা করবা কনফিউশনে হয়ে গিয়েছে। তার মানে তোমার অধীনতাটা ডাবল হয়ে গিয়েছে, ডুয়াল সাবঅর্ডিনেশন হয়ে গিয়েছে। আর আমাদের হেনরি ফিওল একটা কথা বলেছিল যে ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে ডুয়াল সাবঅর্ডিনেশন অ্যাভয়েড করা উচিত। সো দ্বৈত অধীনতা কিসের ক্ষেত্রে? আদেশের ঐক্যনীতির ক্ষেত্রে। আদেশের ঐক্যনীতিতে কি বলা হয়েছিল? যে একজন মাত্র কর্মকর্তার একজন মাত্র বস থাকতে হবে, দুইজন থাকা যাবে না। সো সে ভালো মতন কি করতে পারবে? আদেশ নির্দেশ দিতে পারবে। ফাইন। ওকে, আচ্ছা এরপরে আছো, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক যে ব্যাচটা আছে সেটা হচ্ছে মেইন কি কি থাকছে আসলে এই বিষয়গুলো একটু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখো এই কোর্সে আমরা কি কি দিচ্ছি। বাংলার জন্য হচ্ছে কি তোমার প্রায় 50টা ক্লাস। ক্লিয়ার? বাংলার জন্য কয়টা? 50টা ক্লাস। ইংরেজির জন্য 50টা ক্লাস। ওকে, হিসাব বিজ্ঞানের জন্য 30টি ক্লাস, ম্যানেজমেন্টের জন্য 25টি ক্লাস, ম্যাথ আইকিউর জন্য 30টি ক্লাস। ক্লিয়ার? এবং এখানে আরো থাকছে সাপ্তাহিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষা, এবং পিডিএফ লেকচার শিট থাকবে, স্পেশাল গাইডলাইন থাকবে, ডাউট সলভিং ক্লাস থাকবে, এবং 1-to-1 টিচার কাউন্সিলিং, যেটা কিনা আমাদের জুম এবং মিটে হবে। ওকে, সো কোর্স, গিফট কোর্স হিসেবে আমরা কি কি পাবো? গিফট কোর্স হিসেবে আমরা একটা কোর্স যদি কিনি সেখানে আমরা বিউপির প্রিপারেশন হয়ে যাবে, ফাইন, জেইউর প্রিপারেশন হয়ে যাবে, জিএসটি প্রিপারেশন হয়ে যাবে, এবং আর ইউর প্রিপারেশন হয়ে যাবে, এবং ডিউর রেকর্ডের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। তাহলে একটা কোর্স কিনলেই আমার 1 2 3 4 একটাতে 4টা কোর্স হয়ে যায়। ওকে, একটা কোর্স কিনলে কয়টা কোর্স হয়ে যায়? 4টা কোর্স হয়ে যায়। আচ্ছা আরো কিছু এমসিকিউ সলভ করে আমরা। বলা হচ্ছে গিয়ে এসএমই কিসের সাথে সম্পর্ক যুক্ত? এসএমই কিসের সাথে সম্পর্ক যুক্ত? 9 আর 10। এসএমই কিসের সাথে সম্পর্ক যুক্ত? এসএমই কিসের সাথে সম্পর্ক যুক্ত? এসএমই কিসের সাথে সম্পর্কযুক্ত? সো 9 এর বলছে ডি। 9 হচ্ছে কি এসএমই কি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা কিনা ক্ষুদ্র বা মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বা ক্ষুদ্র বা মাঝারি স্টার্টআপস যেগুলো আছে, ওকে, স্টার্টআপ বাংলাদেশ এই টাইপের কিছু সংস্থা আছে যারা কিনা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে কি দেয়? ঋণ দেয়। এক্স এবং ওয়াই তত্ত্বের প্রবর্তক করেন কে? এক্স এবং ওয়াই তত্ত্বের প্রবর্তক হচ্ছে আমরা সবাই জানি ডগলাস ম্যাকগ্রেগর। এখন এটা কিভাবে মনে রাখবেন? ডগলাস ম্যাকগ্রেগর, ডগলাস ম্যাকগ্রেগর।
ওকে, লাইটিং মনে হয় একটু অন অফ হয়ে গেছে, ওয়েট। আচ্ছা, ওকে ফাইন। ডগলাস কি হবে? ম্যাক গ্রেগার। আচ্ছা, ডগলাস কি হবে? ম্যাক গ্রেগার হবে। তার মানে এক্স এবং ওয়াই তত্ত্বের প্রবর্তক কে? ডগলাস ম্যাক গ্রেগার। ওকে ফাইন। আচ্ছা, এবার 11 নাম্বারটা আমরা একটা সলভ করবো। 11 এবং 12 নাম্বার বলা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশে যে সকল কোম্পানিগুলো গঠন করা হয় সেগুলোকে আমরা কি কোম্পানি বলি? রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কিংবা পার্লামেন্টের আদলে কিংবা হচ্ছে কোন একটা রাষ্ট্রের স্পেশাল আইনে যে সকল কোম্পানিগুলো গঠন করা হয় সেগুলোকে আমরা কি বলি? ইয়েস, প্রতিভা সাহা, জাহান ইসরাত, ইয়েস, সেটা হচ্ছে আমরা কি বলি বলতো? বিধিবদ্ধ কোম্পানি বলি। সনদপ্রাপ্ত হচ্ছে গিয়ে তোমার রাজা রানীদের, ব্রিটিশ রাজা রানীরা যে সকল কোম্পানিগুলো অনুমোদন দিত সেগুলোকে আমরা সনদপ্রাপ্ত কোম্পানি বলি। আর যেগুলো হচ্ছে পার্লামেন্ট, ওকে, পার্লামেন্ট, বিশেষ আইন, বিশেষ রাষ্ট্রীয় আইন, বিশেষ রাষ্ট্রীয় আইন বা রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে যে সকল কোম্পানি গঠিত হয় সেগুলোকে একটা সংবিধিবদ্ধ কোম্পানি বলে থাকি। এক দেশ থেকে পণ্য গুঁড়া দুধ কিনে এনে ছোট ছোট কৌটায় বন্দি করে অন্য দেশে যখন আমরা কি করি? অন্য দেশে যখন বিক্রি করি সেটাকে আমরা কি বলি? মনে রাখবা, যখন আমরা এক দেশ থেকে আমদানি করলাম সেই প্রোডাক্টটা আবার অন্য দেশে রপ্তানি করলাম, সো এটার মিশ্রণকে আমরা বলি কি জানো? এটার মিশ্রণকে আমরা বলি পুনরপ্তানি। ওকে, কি বলি? পুনরপ্তানি বলি। ক্লিয়ার? এক দেশ থেকে পণ্য এনে যখন আমদানি করার পর অন্য দেশে রপ্তানি করি সেটাকে আমরা কি বলি? পুনরপ্তানি বলি বা রি ইম্পোর্ট বলি, সরি রি এক্সপোর্ট। আচ্ছা, ওকে। এরপর বলা হচ্ছে ই বিজনেসের ধরন 9 কোনটি? 13 আর 14, 13 নাম্বার আর 14 নাম্বার। ই বিজনেসের ধরন 9 কোনটি? ই বিজনেসের ধরন 9 কোনটি? ই বিজনেসের ধরন 9 কোনটি? আচ্ছা, আমরা বি2বি দেখেছি, বিজনেস টু বিজনেস দেখেছি, কনজিউমার টু বিজনেস দেখেছি, পিয়ার টু পিয়ার দেখেছি। ওকে, এটা হচ্ছে পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার, বিজনেস টু বিজনেস দেখেছি, কিন্তু এক্স টু এক্স কখনো দেখি নাই। এটা হচ্ছে আমাদের জিএসটি 22-23 কোশ্চেন। ওকে, জিএসটি 22-23 কোশ্চেন। আচ্ছা, তারপর বলা হচ্ছে সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয় প্রবাদটি কোন সংগঠনে বাস্তবতা প্রতিফলিত হয়? সেটা হচ্ছে কমিটি। ধরো আমরা একটা কমিটি গঠন করলাম যেখানে অনেকগুলো মানুষ আছে, তাদের নিজস্ব দায়িত্ব আছে, আবার এক্সট্রা করে দায়িত্ব দিলাম, সো এটা হচ্ছে আমাদের কমিটি। এখন এখানে ওদের কাজগুলোকে আমরা ভাগ করে দিলাম, সবাই দায়িত্ববান, কিন্তু সকলের দায়িত্ব মানে আসলে কারো দায়িত্ব নয়। যখন কখন বুঝবো আমরা? যখন কোনো একটা আমরা অনুষ্ঠানের অর্গানাইজিং করব কিংবা কোনো একটা অনুষ্ঠানের অনেকগুলো মানুষের দায়িত্ব পড়বে কিনা, কোনো একটা তদন্ত কমিটির জন্য অনেকগুলো মানুষের উপর দায়িত্ব পড়বে, তখন দেখবা কেউ আসলে কোনো কাজ করছে না। এখানে আরো একটা প্রবাদ আছে, নানা মুনির নানা কথা, বা সকলের দায়িত্ব মানে কারো দায়িত্ব নয়, সেটা হচ্ছে কি? কমিটি। ওকে, আচ্ছা। এরপর 15 আর হচ্ছে গিয়ে 16, 15-16। ওকে, 15 আর 16 বলা হচ্ছে কোনটি কর্তব্যের সাথে নিবিড়ভাবে জড়িত? কর্তব্যের সাথে নিবিড়ভাবে জড়িত হচ্ছে গিয়ে, মনে রাখবা, কর্তব্য মানে হচ্ছে গিয়ে
কর্তব্য আর কর্তব্য, কর্তব্য কি, কর্তব্য জিনিসটা কি, মানে আমাকে এই জিনিসটা পালন করার জন্য কি ক্ষমতা দেওয়া হয়েছে। ওকে, কর্তব্য মানে কি ক্ষমতা, আর দায়িত্ব মানে হচ্ছে জবাবদিহিতা। ওকে, সো তোমাকে যখন ক্ষমতা দেওয়া হবে সেটার ক্ষেত্রে জবাবদিহিতা যখন থাকবে তখন এর সাথে একটা ম্যাচিং সম্পর্ক থাকতে হবে। তোমাকে কোনো কাজ দেওয়া হয়েছে সেই পরিমাণ তোমাকে পাওয়ারও দিতে হবে। ধরো তোমাকে আমি একটা কাজ দিয়েছি, ধরো তোমাকে আমি একটা মাইক্রোসফট এক্সেলের কাজ দিয়েছি, এক্সেলের কাজ, এই এক্সেলের কাজটা করার জন্য তোমাকে আমি পাওয়ার দিইনি। ওকে, ধরো আমাকে পড়ানোর জন্য তোমাকে একটা টিচার ঠিক করে দেওয়া হয়েছে। ওকে, আমাকে পড়া দেওয়ার জন্য তোমাকে, চলো ধরো তোমাকে পড়ানোর জন্য আমি গিয়েছি, এখন তোমার আম্মু বলতেছে যে আমার বাচ্চাকে মারা যাবে না, তার মানে তোমার আম্মু আমাকে জবাবদিহি করার জন্য দায়িত্ব দিয়েছে কিন্তু পাওয়ার দেয়নি। সো মনে রাখবা, ক্ষমতা এবং জবাবদিহিতার মধ্যে, কর্তব্য এবং দায়িত্বের মধ্যে, কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সবসময় কি থাকে, সমতা থাকে। সবসময় কি থাকতে হবে, সমতা থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে কোনটা কাজ করে, সেটা হচ্ছে তোমার কি বিএসটিআই। বাংলাদেশে কি কাজ করে বলতো, বিএসটিআই কাজ করে। তাহলে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে কাজ করে কোনটি, বিএসটিআই। আচ্ছা, এরপরে কোন ব্যবসায় চিরন্তন অস্তিত্ব আছে, 17 এবং 18, কোন ব্যবসায় চিরন্তন অস্তিত্ব আছে এবং পার্থক্যমূলক মজুরি প্রথার জনক কে? আচ্ছা, দেখা যায়। ওকে, চিরন্তন অস্তিত্ব আছে, আমরা সবাই জানি চিরন্তন অস্তিত্ব কয়েকটা বিজনেসের আছে। ফার্স্ট অফ অল এখানে কিন্তু এই দুটো অ্যান্সার হয়, অ্যান্সার কিন্তু দুটোই হবে, কিন্তু সবচেয়ে বেশি আগে প্রায়োরিটি পাবে কে, কোম্পানি। যদি জিজ্ঞেস করা হয় চিরন্তন অস্তিত্ব কার কার আছে, কার কার আছে, সেটা হচ্ছে প্রথম প্রায়োরিটি হচ্ছে কোম্পানি, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, তৃতীয় প্রায়োরিটি হচ্ছে তোমার সমবায় সমিতি। ক্লিয়ার? এটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট যাদের যাদের আছে। ক্লিয়ার? আর কার কার নেই, নেই কার কার নেই হচ্ছে গিয়ে তোমার, নেই হচ্ছে গিয়ে তোমার এক মালিকানা অংশীদারি। ওকে, ক্লিয়ার? আর এটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট, প্রথমে কোম্পানি, তারপর রাষ্ট্রীয়, তারপর সমবায়। ওকে, পার্থক্যমূলক মজুরি প্রথার প্রবর্তক করেন কে? পার্থক্যমূলক মজুরি প্রথার প্রবর্তক কে করেন? সেটা হচ্ছে এফডব্লিউটি। এফডব্লিউটিকে আমরা কি বলি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এবং পার্থক্যমূলক মজুরি প্রথার জনকও বলি, অথবা কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনকও বলি। আর কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনকও বলি কাকে, এফডব্লিউ টেইলরকে। ফাইন, আশা করি ক্লিয়ার। এবার 19 আর 20, কোনটি ব্যবসায়ের আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়, কোনটি ব্যবসায়ের আইনগত সংশ্লিষ্ট নয়? দেখো তো, সেটা হচ্ছে আমাদের জন্য বীমা, পেটেন্ট, আইনগত পার্ট, এটাও যাবে। তারপর হচ্ছে তোমার কি আইএসও। ক্লিয়ার? কোনটা হবে, পার্ট হবে না বীমা হবে বলো তো? বীমা হবে না পার্ট হবে? বীমা হবে নাকি পার্ট হবে? এই দুটোর মধ্যে অ্যান্সার করবা। আইনগত, পার্ট, পার্ট কিন্তু প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, এটা কিনা কোনো আইনগত উপাদানের মধ্যে যায় না, কিন্তু বীমা কিন্তু একটা আইনগত উপাদান।
বীমা কিন্তু একটা কি আইনগত উপাদান, তাহলে কি হবে বলতো পার্ট হবে। ওকে, তারপর কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়? কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়? লক্ষ্য নির্ধারণ, বিকল্প নির্ধারণ, কর্মসংস্থান। এই যে কর্মী নির্বাচনটা আমার কখনো কি হবে না, পরিকল্পনার ধাপ নয়। এটা হচ্ছে আমার কি স্টাফিং এর কাজ, স্টাফিং এর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত ভাইয়া? স্টাফিং এর অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, এরপরে আসো 21 আর 22। 21 আর 22-এ বলা হচ্ছে অধস্তনদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হলে, মানে যারা কর্মী আছে ওদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা লাগামহীন অথবা মুক্ত অথবা লেইজেস-ফেয়ার, লেইজেস-ফেয়ার অথবা তোমার হচ্ছে কি বলি মুক্ত, লাগামহীন অথবা কি বলি ফ্রি রেইন, ফ্রি রেইন লিডারশিপ বলি। ওকে, সর্ট এর পূর্ণরূপ কি? সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিসের পূর্ণরূপ হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। তাহলে অ্যানসার হবে কি সেকেন্ড বি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেটস। ফাইন, এটা কিন্তু আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো এসেছে, কিন্তু আমরা এগুলো ইয়ার কোশ্চেনস নিয়ে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, 23 আর 24 বলা হচ্ছে ব্যাংকিং এবং অব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ অংশীদারদের সদস্য সংখ্যা কত? ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 10 এবং অব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে কি 20 আর সর্বনিম্ন 2। আর এটা বলা হয়েছে কোথায়? 1994 সালের কোম্পানি আইনের 4 নং ধারায়। ক্লিয়ার? তারপর বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করার উদ্দেশ্য কি? বিবরণপত্রে বিকল্প বিবৃতি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে নিবন্ধকের নিকট জমা দেওয়ার জন্য, নিবন্ধককে জানানোর জন্য কিংবা নিবন্ধকের নিকট জমা দেওয়ার জন্য আমরা এটা তৈরি করি। আচ্ছা, এরপর বলা হচ্ছে কে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে? কে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে? আর 26 নম্বর, কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উত্তম? অ্যান্সার করো সবাই। মূলধন বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বা বিসেক, আর বিসেক হচ্ছে গিয়ে তোমার ডিএসই আর সিএসই আওতাভুক্ত যে সকল কোম্পানিগুলো আছে সেগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। আর যে ব্যবসার ক্ষেত্রে এক মালিকানার সবচেয়ে বেশি উত্তম সেটা হচ্ছে রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকান সবচেয়ে বেশি উত্তম। এরপর বলা হচ্ছে কোনটি স্থায়ী পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা মনে রাখার একটা ট্রিক আছে, মনে রাখবা, সেটা হচ্ছে নিপার, আলহামদুলিল্লাহ, নিপার কি কৌশল। নিপার কৌশল দিয়ে আমরা স্থায়ী পরিকল্পনা মনে রাখবো। কি কি আছে বলতো স্থায়ী পরিকল্পনা? নি দিয়ে হচ্ছে কি হয়? নীতি, নিয়ম, প দিয়ে হয় পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি, তারপর র দিয়ে হয় রীতি, রণ কৌশল। ওকে, তারপর কৌশল দিয়ে র দিয়ে আরেকটা হয়, র দিয়ে হচ্ছে তোমার কৌশল দিয়ে কি হয়? কৌশল হয় বা স্ট্র্যাটেজি, ইংরেজিতে যদি বলি আমরা স্ট্র্যাটেজি বলি। ক্লিয়ার? স্থায়ী পরিকল্পনা কোনটি? তাহলে কি হবে? এই যে নীতি। তাহলে নিপার কৌশল, নিয়ম, নীতি, নিয়ম, নীতি। নি দিয়ে হয় কি? নিয়ম, নীতি। প দিয়ে হয় পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। প দিয়ে কি হয়? পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। র দিয়ে হয় রণকৌশল এবং রীতি। আর কৌশল দিয়ে কৌশল অথবা স্ট্র্যাটেজি। এগুলো সবগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনার আওতাভুক্ত। আচ্ছা, কোনটি হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বের প্রেষণামূলক? প্রেষণামূলক মানে হচ্ছে যেটা না দিলেও চলে, নট মাস্ট।
যেটা আমাদের না দিলেও চলবে, যেটা আমাদের না দিলেও চলবে। এই যে পদোন্নতি আমরা না দিলেও খুশি থাকবো, কিন্তু বেতন, পলিসি, নিরাপত্তা এগুলো না দিলে কি আমরা খুশি থাকবো না? তাহলে নট মাস্ট, যেটা আমাদেরকে না দিলেও চলে সেটা হচ্ছে প্রেষণমূলক তথ্য। ক্লিয়ার? তাহলে আমরা আজকে 28টা এমসিকিউ শেষ করেছি যতটুকু মনে পড়ে। ওকে, সো আমরা আজকে 28টা এমসিকিউ শেষ করেছি এবং এই 28টা এমসিকিউ আশা করি আমাদের অনেক বেশি উপকার থাকবে। সো যারা এখনো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিয়ে কি করবা বুঝতে পারছো না, তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের এই কোর্স ফি 3090 টাকা, 7800 টাকা থেকে এটা হচ্ছে অফার প্রাইস। ওকে, এটা হচ্ছে অফার প্রাইস এবং যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য 2790 টাকা। ক্লিয়ার? সো এখানে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ইনশাল্লাহ এই একটা ব্যাচ থেকে তুমি পেয়ে যাবা। সো সবার জন্য শুভকামনা থাকবে এবং সবাই যাতে সেকেন্ড টাইমার হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি এবং পাবলিকার হতে পারি তার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।